কখনো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো শুনলে মনে হয় কোনো হলিউড মুভির গল্প, কিন্তু বাস্তবে যখন সেটা ঘটে তখন সেই ঘটনার ভেতরে যারা থাকে তাদের শিরদাঁড়াতেই ঠান্ডা স্রোত বয়ে যায়। ইরানের দক্ষিণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সমুদ্র বন্দরকে কেন্দ্র করে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। একটি সাধারণ দিন, সাধারণ সকাল, কিন্তু সেই সকালের পর আর কিছুই সাধারণ থাকেনি। পুরো এলাকা কয়েক ঘন্টার মধ্যে পরিণত হয়েছিল আন্তর্জাতিক উত্তেজনাকর এক ভয়াবহ কেন্দ্রবিন্দুতে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঘটনার পেছনে আসলে কে ছিল সেই উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সেদিন সকাল 11টার দিকে বন্দরের চেহারা ছিল একদম রুটিন মাফিক। বিশাল বিশাল কার্গো জাহাজ একের পর এক পোর্টে ফিরছে, ক্রেনগুলো মালামাল তুলছে নামাচ্ছে, শ্রমিকরা ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছে। পোর্ট অথরিটির অফিসে ফাইলের পর ফাইল সাজানো, কফির কাপে চুমুক দিতে দিতে কেউ কেউ পরের শিফটের প্ল্যান করছে। সবকিছু এতটাই গতানুগতিক ছিল যে সেই মুহূর্তে কেউ যদি বলতো আজকের দিনটা ইতিহাসে লেখা হবে, তাহলে হয়তো সবাই হেসে উড়িয়ে দিত। কিন্তু ইতিহাস কখনো আগে থেকে নোটিশ দিয়ে আসে না, সে নিজের মতো করেই এসে হাজির হয়। রাডার কন্ট্রোল রুমের ভেতরের স্ক্রিনের দিকে চোখ রেখে বসেছিলেন কয়েকজন অফিসার। হঠাৎ স্ক্রিনের একটি কোণায় একটি ছোট সিগন্যাল ফুটে ওঠে। দেখে মনে হচ্ছিল একটি সাধারণ মাছ ধরার ট্রলার ধীরে ধীরে পোর্টের দিকে আসছে। প্রথমে কেউ খুব একটা পাত্তা দেয়নি বিষয়টাকে। সমুদ্রে মাছ ধরার নৌকা চলাচল করবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছুক্ষণ পর রুমের সবচেয়ে অভিজ্ঞ একজন রাডার অফিসারের মাথায় হঠাৎ একটা চিন্তা খেলে যায়। তিনি জানতেন এই নির্দিষ্ট পোর্ট এলাকার আশেপাশে বেশ কিছু কিলোমিটার পর্যন্ত মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সামরিক গুরুত্বের কারণে এই নিষেধাজ্ঞা বছরের পর বছর ধরে কঠোরভাবে বলবৎ আছে। তাহলে প্রশ্ন হলো, এই ট্রলারটি এখানে করছেটা কি? নৌকার অবস্থান তখন পোর্ট থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে, খুব কাছেও বলা যায় না, আবার একেবারে দূরেও না। এই মাঝামাঝি দূরত্বটাই আসলে সবচেয়ে বিপজ্জনক, কারণ এত দূর থেকে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়াটা যেমন কঠিন, তেমনি একে উপেক্ষা করাটাও ঝুঁকিপূর্ণ। তাই পুরো রাডার টিম সতর্ক অবস্থানে চলে যায়। প্রত্যেকের চোখ স্ক্রিনে আটকে যায় এবং ঠিক সেই মুহূর্তে ঘটে দ্বিতীয় অদ্ভুত ঘটনাটি। রাডারে ধরা পড়ে সমুদ্রের ঠিক উপরে প্রায় 3 কিলোমিটার উচ্চতায় দুটি ছোট উড়ন্ত বস্তু ঘুরপাক খাচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল এগুলো হয়তো সাধারণ খেলনা ড্রোন, আকারে ছোট, গতি কম, কোনো আক্রমণাত্মক আচরণ নেই। কিন্তু একটু গভীরভাবে ভাবলেই পুরো ছবিটা বদলে যায়। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিমানবন্দরের একদম কাছে খোলা সমুদ্রের ঠিক মাঝখানে কে খেলনা ড্রোন উড়াবে? এটা কি কোনো জেলের শখ, নাকি কোনো পর্যটকের বিনোদন? স্পষ্টতই কোনোটাই না। এই একটি প্রশ্ন পুরো পরিস্থিতির চরিত্র সম্পূর্ণভাবে বদলে দেয়। রাডার অফিসার আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। সঙ্গে সঙ্গে তিনি সরাসরি হেড কমান্ডার অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। পরিস্থিতির বিবরণ শুনে কমান্ডারও বুঝে যান বিষয়টা সাধারণ কোনো ঘটনা নয়। এখানে তথ্য সংগ্রহ করা হচ্ছে, হয়তো গোয়েন্দা কার্যক্রম চলছে। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়, আকাশে ফাইটার জেট পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে তাৎক্ষণিকভাবে দুটি F-4 ফ্যান্টম 2 ফাইটার জেট আকাশে উড়াল দেয়। এই যুদ্ধ বিমান একসময় ছিল আমেরিকান বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি। বহু দশক আগে ইরান এই জেটগুলো ক্রয় করেছিল এবং পরবর্তীতে নিজেদের প্রযুক্তি দিয়ে সেগুলোকে আধুনিকায়ন করে ব্যবহার করে আসছে। F-4 এর সবচেয়ে বড় শক্তি হলো এর পরিসর এবং গতি। ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই জেট দীর্ঘ দূরত্বের মিশনে গিয়ে কাজ সেরে নিরাপদে ফিরে আসতে পারে। দুটি F-4 পোর্ট এলাকা থেকে রওনা হয়ে 2 মিনিটেরও কম সময়ের মধ্যে সন্দেহজনক এলাকায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তাদের চোখ কপালে উঠে যায়। যেখানে রাডারে ছোট ড্রোনের মতো সিগন্যাল দেখা গিয়েছিল, সেখানে আসলে আকাশে চক্কর দিচ্ছে দুটি পুরো দস্তুর F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান। F-16 মূলত আমেরিকার জেনারেল ডায়নামিক্সের তৈরি একটি মাল্টিরোল ফাইটার জেট, যা বিশ্বের 25টিরও বেশি দেশের বিমান বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হয়। তাই শুধু জেটের মডেল দেখে এটা নির্ণয় করা প্রায় অসম্ভব ছিল যে এগুলো আসলে কোন দেশের। কোনো জাতীয় পতাকা নেই, কোনো শনাক্তযোগ্য চিহ্ন নেই, পুরোটাই যেন পরিকল্পিতভাবে রহস্যে মোড়া। ইরানের F-4 পাইলটরা যখন কাছে আসেন, তখন তারা লক্ষ্য করেন F-16 গুলো মোটেও ভীত হচ্ছে না বা পিছু হটছে না, বরং তারা বেশ আত্মবিশ্বাসের সাথে নিজেদের অবস্থানে টহল চালিয়ে যাচ্ছে। এর পেছনে কারণও ছিল। প্রযুক্তিগত দিক থেকে F-16 অনেক ক্ষেত্রেই ইরানের পুরনো F-4 এর তুলনায় বেশ এগিয়ে। এর রাডার সিস্টেম আরও উন্নত, এর ক্ষিপ্রতা আরও বেশি এবং ডগফাইটে এর সক্ষমতা প্রমাণিত। ইরানের পাইলটরা এই বাস্তবতা ভালোভাবে জানতেন। তাই তারা সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়ে
কিছুক্ষণ দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তারপর ফিরে আসেন। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। ইরানের সামরিক হেডকোয়ার্টারে তখন টেবিলের উপর মানচিত্র বিছানো। উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। তাদের কাছে বিষয়টি একদম পরিষ্কার। নিজেদের আকাশসীমার ভেতরে অচেনা যুদ্ধবিমান ঘোরাফেরা করছে। এটা যে কোনো সার্বভৌম দেশের জন্য চরম উদ্বেগের বিষয়। আর ইরানের মতো একটি দেশ যারা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক চাপ এবং হুমকির মুখে নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলেছে, তাদের পক্ষে এই ধরনের অনুপ্রবেশ মেনে নেওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না। সিদ্ধান্ত আসে দ্রুত, এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করতে হবে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের অন্যতম আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের সারফেস 2 এয়ার মিসাইল সিস্টেম নিয়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে বহু বছর ধরে গবেষণা ও আলোচনা চলছে। এই মিসাইলগুলো শব্দের গতির কয়েক গুণ বেশি বেগে ছুটতে পারে এবং প্রায় 150 কিলোমিটার দূরের টার্গেটকেও নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। কয়েক মিনিটের মধ্যেই ইরানের এয়ার ডিফেন্স ব্যাটারি সেই দুটি F-16 যুদ্ধবিমানকে টার্গেট লক করে ফেলে। তারপরে ছোড়া হয় উচ্চগতির সারফেস 2 এয়ার মিসাইল। আকাশে সাদা ধোঁয়ার রেখা টানতে টানতে মিসাইলগুলো ছুটে যায় লক্ষ্যের দিকে। অন্যদিকে F-16 যুদ্ধবিমানের নিজস্ব রাডার ওয়ার্নিং সিস্টেম বেশ উন্নত। প্রায় 40 কিলোমিটার দূর থেকেই এই সিস্টেম শত্রুপক্ষের মিসাইল শনাক্ত করতে পারে। ইরানের মিসাইল উৎক্ষেপণের প্রায় সঙ্গে সঙ্গেই F-16 ককপিটে অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা মুহূর্তের মধ্যে বুঝে নেয় যে পরিস্থিতি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। 1 সেকেন্ডও দেরি না করে তারা সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক আকাশসীমার দিকে সরে যেতে শুরু করে। ইরানের মিসাইলগুলো কিছুদের পর্যন্ত তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু টার্গেট আন্তর্জাতিক সীমানায় চলে যাওয়ায় মিসাইল আর সামনে এগোয়নি। ঠিক এই মুহূর্তে নিচে সমুদ্রপৃষ্ঠে আরেকটা নাটক শুরু হয়। আকাশে যখন মিসাইল ছোড়াছুড়ি চলছিল, তখন সেই রহস্যময় যুদ্ধ জাহাজটিও বুঝে গিয়েছিল যে তার আর এখানে থাকা নিরাপদ নয়। জাহাজের ক্যাপ্টেন সর্বোচ্চ গতি নির্দেশ দেন। ইঞ্জিন গর্জে ওঠে, জাহাজের পেছনে সাদা ফেনা ছড়িয়ে পড়ে। লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যাওয়া। ইরানের কন্ট্রোল রুমে তখন উত্তেজনা চরমে। তারা দেখছে জাহাজটি দ্রুত সরে যাচ্ছে, কিন্তু সমস্যা হলো সেই মুহূর্তে পোর্টের আশেপাশে ইরানের কোনো বড় যুদ্ধ জাহাজ মোতায়েন ছিল না। সময়ও প্রতি সেকেন্ডে ফুরিয়ে যাচ্ছে। তাই শেষ এবং একমাত্র বিকল্প হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুতগতির স্পিডবোট পাঠানোর। 3টি স্পিডবোট সমুদ্রের বুক চিরে ছুটে যায়। প্রতিটি বোটের উপরে বসে আছে ইরানের স্পেশাল মেরিন কমান্ডো ফোর্সের সদস্যরা। তাদের চোখে মুখে একটাই দৃঢ় সংকল্প, জাহাজটাকে থামাতে হবে। ঢেউ ভেঙে জলরাশি কেটে সর্বোচ্চ গতিতে তারা এগিয়ে যাচ্ছে। দূরে জাহাজটার আবছা অবয়ব ক্রমশ বেড়ে যাচ্ছে। কমান্ডোরা জানে দূরত্বটা অনেক বেশি নয়, যদি আরেকটু দ্রুত যাওয়া যায় তাহলে হয়তো ধরা সম্ভব। কিন্তু ভাগ্য সেদিন ইরানের পক্ষে ছিল না। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হাতের মুঠো থেকে বালির মতো সময় পিছলে যায়। জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফেলে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই সীমার পরে আর কোনো দেশ একতরফাভাবে কোনো জাহাজকে আটকাতে পারে না। কমান্ডোদের থামতে হয়। বোটগুলো গতি কমায়। সমুদ্রের ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে তারা শুধু দেখে দূরে জাহাজটি ক্রমশ ছোট হয়ে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। এই পুরো ঘটনায় ইরান অত্যন্ত সংযত আচরণ করেছে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন। তারা চাইলে আরও অনেক কঠোর ব্যবস্থা নিতে পারত। মিসাইল দিয়ে জাহাজ ধ্বংস করা সম্ভব ছিল। যুদ্ধ বিমানকেও সরাসরি গুলি করে নামানো যেত। কিন্তু তারা সচেতনভাবে সেই পথে যায়নি, কারণ তারা জানত এই ধরনের একটি পদক্ষেপ পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে ঘটনার পর ইরানের সামরিক মুখপাত্র একটি কঠোর বিবৃতি দেন। সেখানে স্পষ্ট করে বলা হয় যে ভবিষ্যতে যদি কোনো দেশের যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান ইরানের সার্বভৌম আকাশসীমা বা জলসীমায় অনুপ্রবেশ করে, তাহলে আর কোনো প্রকার সতর্কতা বা ছাড় দেওয়া হবে না। পরবর্তী প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং চূড়ান্ত। ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ঝড় তোলে। বিভিন্ন দেশের সংবাদ সংস্থা এই ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। সামরিক বিশ্লেষকরা নানা তথ্য হাজির করেন। কেউ বলেন এটা ছিল একটি পরিকল্পিত গোয়েন্দা অভিযান, কেউ বলেন এটা ইরানের সামরিক সক্ষমতা যাচাই করার জন্য করা হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন এটা ছিল ইরানকে উস্কে দেওয়ার একটি চেষ্টা, যাতে তারা প্রথমে আক্রমণ করে এবং সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে গেছে অনুত্তরিত। সেই রহস্যময় যুদ্ধ জাহাজ এবং F-16 যুদ্ধবিমানগুলো আসলে কোন দেশের ছিল? আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ এই ঘটনার দায় স্বীকার করেনি। কেউ বলেনি হ্যাঁ ওই জাহাজ আমাদের ছিল, ওই বিমান আমরা পাঠিয়েছিলাম। এই নীরবতাই সবচেয়ে বড় উত্তর।
কারণ যারা ধরা পড়ার ভয়ে চুপ থাকে তারাই সাধারণত অপরাধের সাথে জড়িত থাকে। সমুদ্রের সেই গভীর নীল জলরাশি আর আকাশের বিস্তৃত নীলিমা সেদিনের রহস্য নিজেদের বুকে চেপে রেখেছে। হয়তো কোনোদিন সত্যটা বেরিয়ে আসবে, হয়তো আসবে না, কিন্তু যতদিন না আসছে ততদিন এই ঘটনা থেকে যাবে আধুনিক সামরিক ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায় হিসেবে।